এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব, রুহুল আমিন রিপন এবং মোহাম্মদ হোসেন। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন, অর্থাৎ 14 বছর পেরিয়ে আমরা 15 বছর পদার্পণ করলাম। কিন্তু এই এক বছরে আপনাদের তিনজনের বেশ কিছু প্রতিবেদন দর্শকদের মধ্যে যেমন প্রভাব পড়েছে, সরকার সেই বিষয়ে বেশ কিছু ব্যবস্থাও গ্রহণ করেছে। কিন্তু আমরা যদি এভাবে আসি যে বাংলাদেশের জনবহুল একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের মানুষের সুস্বাস্থ্য বা স্বাস্থ্যসেবা বা চিকিৎসা, এইসব বিষয় নিয়ে আপনি হিমেল মাহবুব আপনি কাজ করছেন গেল প্রায় এক দশকের বেশি সময় ধরে। আপনার সর্বশেষ যে 10 পর্বের প্রতিবেদন একাত্তর টেলিভিশন প্রচার হয়েছে, এই প্রচারিত রিপোর্টের যেমন বাক্সবন্দি কোটি টাকার যন্ত্রপাতি, যেমন হাসপাতাল নিজেই অসুস্থ। কি বলবেন? এই প্রতিবেদন প্রচারের পরে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? যদি নেওয়া হয়ে থাকে তা সংক্ষেপে বলবেন, এবং সারা দেশের চিত্রটা কেমন? ধন্যবাদ শফিক ভাই আপনাকে। আসলে প্রতিবেদন প্রচারের সাথে সাথে অনেকগুলোতে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা প্রথম পর্বে করেছিলাম যে মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল, যেখান থেকে 8 বছর ছাত্র ভর্তি করা হয়েছে, 3টি ব্যাচ বেরিয়ে ডাক্তার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত মেডিকেল কলেজটি কোথায় নির্মাণ হবে সেটি ঠিক হয়নি এই 8 বছরে। এবং এই যে ছাত্র যারা বেরোচ্ছে তাদের কিন্তু অ্যাক্রিডিটেশন পেতে হলে কিছু ক্যাটাগরি আছে, যে নিজস্ব ক্যাম্পাস থাকতে হয়, খেলার মাঠ থাকতে হয়, জিমনেশিয়াম থাকতে হয়, খালি লেখাপড়া করলেই কিন্তু হবে না। তেমনি স্বাস্থ্য ব্যবস্থার যে কথাটি জিজ্ঞেস করেছেন, যে এই 10 পর্বের নিউজে এবং এর আগের নিউজগুলোতেও আমি বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেনারেল হাসপাতালে দেখেছি, সেখানে যেই বিষয়টি সবথেকে বেশি আমাদের দেশে হয় সেটি হলো যন্ত্রপাতি কেনাকাটা এবং অবকাঠামো নির্মাণের দিকে সবসময় সরকারের ঝোঁক বেশি থাকে। যেমন 19 কোটি টাকা দামের একটি ক্যান্সারের রেডিওথেরাপির মেশিন খুলনায় 14 বছর ধরে বাক্সবন্দি হয়ে আছে। 62টা বাক্সের মধ্যে যন্ত্রের পার্টসগুলো রয়েছে, এর মধ্যে 23টি বাক্স কিন্তু বিভিন্ন সময় নিয়ে আসা হয়েছে। ওখানে কেউ কিন্তু জানে না বাক্সের মধ্যে আসলে যন্ত্র আছে না কি আছে, এবং একটি যন্ত্রের লাইফ টাইম ধরা হয় সর্বোচ্চ 10 বছর। এটা 14 বছর পড়ে আছে। একইভাবে আপনার ফরিদপুর মেডিকেলে 11 বছর ধরে ক্যান্সারের যন্ত্রপাতি বাক্সবন্দি আছে, এবং এই যন্ত্রটা রাখার জন্য আরেকটা ভবন করতে হয়েছে। মানে একেতে যন্ত্রটা অপচয় হচ্ছে 19 কোটি টাকা দেবেন, তারপরে আবার ওটা কোথায় রাখবে সেটি নিয়েও তারা হিমশিম খাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আসলে যেটি প্রয়োজন সেটি হলো দক্ষ জনবল তৈরি। এটি কোনো সরকারই কিন্তু এই বিষয়ে গুরুত্ব দেয়নি, কিন্তু গুরুত্ব দিয়েছি কেনাকাটা এবং অবকাঠামো নির্মাণের প্রতি তারা সবসময় গুরুত্ব দিয়েছে। আপনার সাথে যখন কথা বলছিলাম ঠিক তার 2-3 মিনিট আগে একটি মেসেজ পেয়েছি আমি, যে খুলনা মেডিকেল কলেজে 2টি সিটি স্ক্যান মেশিন, একটি নষ্ট একবারে 10 বছর পার হয়ে গেছে, আর একটি মেশিন 2 বছর ধরে নষ্ট পড়ে আছে। সেটি ওই মেশিনটা যাতে সব পার্টস নষ্ট না হয় এজন্য কিন্তু বৈদ্যুতিক সংযোগ এবং এসি চালিয়ে রাখতে হয়েছে, কিন্তু সেই সিটি স্ক্যান মেশিন থেকে কিন্তু রোগীরা সেবা পাচ্ছেন না। আমাকে মেসেজ দিয়েছে যে আজকে সেটি চালু হয়েছে। আপনি জানেন যে নিউজটি গত মাসে প্রচার হয়েছিল, এবং এই যারা ঠিক মানে আমরা এটা ধরে নিতে পারি যে একাত্তর টেলিভিশন যদি সঠিক তথ্য দিয়ে কোনো প্রতিবেদন প্রচার করে, সে বিষয়ে সরকার বা যেসব দায়িত্বশীল সংস্থা আছে তারা তার প্রতিকারের ব্যবস্থা এখন গ্রহণ করছে, এবং আমরা এই ধারা অব্যাহত রাখি, তাহলে আমরা যে দায়িত্বশীল সাংবাদিকতা করতে চাই, দায়সারা সাংবাদিকতা না, দায়িত্বশীল সাংবাদিকতা, সেটি আমাদের এবারের এই আগামী 2000 আমরা বলি 26 থেকে 27, আমরা যে 15তম বছরে আমরা সেটি করে দর্শকদের আমরা আস্থা অর্জন করতে চাই, মানুষের সাথে একাত্তরকে সবার আগে তথ্য এবং সংবাদ পৌঁছে দিতে চাই। আপনি থাকবেন আমাদের সাথে। আমরা এ পর্যায়ে আসতে চাই রুহুল আমিন রিপন। আপনি অর্থনৈতিক, ব্যাংক, বিমা, এনবিআর, শুল্ক গোয়েন্দা, এই ধরনের রিপোর্টগুলো করেন, কিন্তু নির্বাচনের আগে আপনারা নির্বাচনী হলফনামা নিয়ে, যেটি গত 3টি নির্বাচন 2008, 2014, 2018 এবং 2024, এই 4টি নির্বাচনের মধ্যে নানা ধরনের বিষয় ছিল, এবং শেষ পর্যায়ে আমরা 18 সালের পর দেখলাম যে হলফনামার তথ্যই বন্ধ করে দেওয়া হলো।
কিন্তু 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে আপনারা বেশ কিছু হলফনামা তুলে ধরলেন। এই হলফনামা তুলে ধরতে গিয়ে আপনারা কতটুকু করতে পেরেছেন এবং কোনো ধরনের বাধা বিপত্তি প্রতিষ্ঠানের দিক থেকে বা কোনো সংস্থার দিক থেকে, যেটি আগে এক ধরনের আমরা বলি চাপ ছিল, এখন কি কোনো ধরনের চাপ অনুভব করেন? নির্বাচনী হলফনামা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন মানুষ ভোট দিবেন, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ একজন প্রার্থী বেছে নেবেন এবং সারা দেশে 300 প্রার্থী মানুষ বেছে নেবেন, প্রায় 10 কোটি 12 কোটি ভোটার, যারা সংসদে যাবেন এবং 5 বছরের জন্য দেশ পরিচালনা করবেন। তো এই মানুষগুলোর চেহারা কেমন, এই মানুষগুলা নিজেরাই কতটা স্বচ্ছ আর্থিকভাবে, এই মানুষরা নিজেরাই কতটা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধ, তারা কর দেন কিনা, নিজের সম্পদের সঠিক হিসাবটা সরকারকে দেন কিনা, তারা সম্পদ গোপন করেছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু হলফনামার মধ্যে কিছুটা হলেও আসে। তো আমরা এই নির্বাচনের আগে শুধু আমি না, আমার পুরো বিজনেস ডেস্ক এর অন্য সহকর্মীরাও সবাই আমরা খুব গুরুত্ব সহকারে এই হলফনামাগুলো বিশ্লেষণ করি এবং সেক্ষেত্রে আমরা বেশ কিছু প্রার্থীর, বিশেষ করে যারা প্রভাবশালী মুখ, গণমাধ্যমে যাদের প্রায় দেখা যায়, দলের শীর্ষ ফোরামে যাদের দেখা যায়, যারা নানান ধরনের কথাবার্তা বলেন, যাদের কথা আমরা শুনি, আমরা এরকম বেশ কিছু মুখের হলফনামা যাচাই বাছাই করি এবং সেখানে আমরা দেখি যে তাদের নানা রকম অসঙ্গতি। তো এরকম একটি রিপোর্ট আমি নিজেও করি, প্রায় 5জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করি। তার মধ্যে বিএনপির প্রার্থী ছিলেন, জামায়াতের প্রার্থী ছিলেন, স্বতন্ত্র প্রার্থী ছিলেন। তো রিপোর্ট প্রচার হওয়ার পর আমাদেরকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। দাবি করা হয় যে আমরা যে তথ্য দিয়েছি সেটি সঠিক নয়, আমরা যদি এজন্য এই রিজয়েন্ডার না দেই তাহলে আমাদেরকে আদালতে নেওয়া হবে, এরকম একটি আইনি নোটিশ আমাদের কাছে আসে। কিন্তু আমাদের অফিস আমাদেরকে বলে যে ঠিক আছে, নোটিশ এসেছে খুব ভালো, কিন্তু আমরা আরও অনুসন্ধান করে দেখতে চাই যে আরও মানে এই যতটুকু হলফনামায় এসেছে এর বাইরেও আরও কোনো অনিয়ম আছে কিনা। পরবর্তীতে আমরা আরও অনিয়ম করি। যিনি আমাদেরকে নোটিশ পাঠিয়েছিলেন, আমরা দেখি যে তার এবং তার স্ত্রীর দেশে বিদেশেও সম্পদ রয়েছে যেগুলো হলফনামায় ঠিকভাবে প্রদর্শিত হয়নি। পরে আমরা নির্বাচনের আগে সেই রিপোর্টটাও প্রচার করি এবং এটি ব্যাপক সাড়া ফেলে। যাই হোক, এরকম বেশ কিছু প্রতিবেদন, আপনি জানেন যে আপনার এই প্রতিবেদনগুলো নিয়ে এখন যে সংসদ চলছে, অধিবেশন চলছে, সেই অধিবেশনেও, বাজেট অধিবেশনেও এমনি তুমুল বিতর্কে কিন্তু সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে তারা বিতর্ক করছেন, তুলছেন। তো একাত্তর টেলিভিশনের একটা সফলতা এটি যে সংবাদ প্রচার করলে যদি আমরা বস্তুনিষ্ঠ, সেটা কেউ যদি আইনের কোনো ব্যাখ্যা দিয়ে আমাদেরকে বা কোনো উকিল নোটিশ দিয়ে আমাদেরকে জবাব চান, আমরা যেহেতু সঠিক তথ্য, আপনারা যেহেতু সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন তৈরি করেন, তো আমাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই এবং আমরা ভবিষ্যতেও সঠিক তথ্য দিয়ে যে কোনো ধরনের বিষয়। এখানে একটা বিষয় খুবই উল্লেখযোগ্য, যেমন আমরা যখন প্রতিবেদনটা করতে যাই তখন ধরেন অনেকেই আমরা মনে করেছিলাম যে ধরেন এইটা তো বিভিন্ন রাজনৈতিক দলের এগেনস্টে যাচ্ছে, প্রতিবেদনটা কতদূর আমরা রাখতে পারবো। কিন্তু আমাদের মানে সেই অফিস থেকে, সেটা ম্যানেজমেন্ট হোক বা অফিসের অন্য কোনো অংশ হোক, মালিক পক্ষ বা কোনো ধরনের চাপ, আমরা মানে কোনো ধরনেরই আমাদের এখানে কোনো ধরনের এমবার্গো ছিল না এবং বড় উৎসাহই ছিল, যে কারণে আমরা এটা একটা রিপোর্ট করার পর আরও একটা রিপোর্ট করি এবং আমার আরও 2-1 সহকর্মী আরও 2-1টা বিষয়, বিশেষ করে ঋণ খেলাপি ইস্যুতেও বেশ কটা রিপোর্ট প্রচার করে এবং সারা দেশে সেগুলো ব্যাপক আলোড়ন তৈরি করে এবং ওইসব প্রার্থীরা ভোটের মাঠে আমাদের এই রিপোর্টগুলো কাউন্টার করতে তাদের যথেষ্ট বেগ পেতে হয়েছিল। কিন্তু তো আমরা বলবো যে এই একাত্তর টেলিভিশন একটা নতুন একটা যাত্রার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে এই নতুন যাত্রা, নতুন যে আমরা ফর্মুলায় কাজ শুরু করেছি, নতুন যে পদ্ধতি, সঠিক তথ্য দিয়ে আমরা যে কোনো ধরনের প্রতিবেদন প্রস্তুত এবং তা প্রচার করতে পারি, সেই ধারা আপনারা নিশ্চয়ই অব্যাহত রাখবেন এবং সেটি একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা যারা আছেন, একাত্তর টেলিভিশনকে যারা ভালোবাসেন, বিশ্বাসযোগ্য সংবাদ যারা দেখতে চান, তাদেরকেও আমরা আহ্বান জানাবো একাত্তর টেলিভিশনের সংবাদে বিশ্বাস রাখুন। সঠিক তথ্য ছাড়া একাত্তর টেলিভিশন কোনো ধরনের প্রতিবেদন প্রচার করে না। আমি আসবো আপনাদের কাছে, কিন্তু মোহাম্মদ হোসেন, আপনি মূলত রাজনৈতিক সংবাদ সংগ্রহ করেন, কিন্তু রাজনৈতিক সংবাদের মধ্যেই নানা ঘটনা প্রবাহ থাকে। আমরা দেখেছি যে এই 26-এর নির্বাচনের সময় আপনি নানা প্রান্তে নির্বাচনী জনসভা কভার করেছেন। তার পরবর্তী সময় এখন প্রধানমন্ত্রী সংবাদ সংগ্রহ করেন, প্রচার করেন, অন্যান্য মন্ত্রীদেরও আপনি সংবাদ সংগ্রহ করেন এবং এর বাইরে কিছু অন্য ধরনের প্রতিবেদন আপনি প্রস্তুত এবং তার প্রচারের জন্য এই প্রতিবেদনগুলো করার ক্ষেত্রে
সরকার অনেক সমালোচনা নিতে পারে না, কিন্তু এই সরকার, বর্তমান সরকার কি আপনার কাছে সেরকম কোনো কিছু মনে হয়? ধন্যবাদ শফিক ভাই আপনাকে। এটা আমার জন্য সৌভাগ্য বলতে হয়। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় আপনি সাংবাদিকতা মাঠের সাংবাদিকতা করেছেন, রাজনীতিবিদে কাজ করেছেন এবং আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 5 আগস্টের আগে তরুণদের মধ্যে এক ধরনের রাজনীতি বিমুখতা ছিল, রাজনীতির প্রতি বিতৃষ্ণা ছিল। 5 আগস্টের পরে রাজনীতি সচেতনতা বেড়েছে আমার কাছে মনে হয়। তো সেই জায়গা থেকে সবাই কথা বলছে, তরুণরা কথা বলছে এবং আমি যদি বলি যারা সরকারে আছে বিএনপি একটা তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে এই দলটি বলা যায় যে তারা তাদের মন্ত্রিসভা এবং তাদের যে এমপি নমিনেশন দেওয়া হয়েছে সব জায়গায় তারুণ্যকে কিছুটা প্রাধান্য দিয়ে প্রবীণদের সাথে নিয়ে আসলে দলটাকে গোছানো হয়েছে। সেই জায়গা থেকে প্রবীণদের মধ্যেও তরুণদের কথা এবং 5 আগস্ট পরবর্তী যে জন আকাঙ্ক্ষা, মানুষের একটা সংস্কারের প্রতি যে মানুষের আগ্রহ, সেই জায়গা থেকে কিন্তু বিএনপির মধ্যে আগের যে মানসিকতা ছিল কিংবা আমরা যে বিএনপি আওয়ামী লীগকে এক করে দেখার একটা প্রবণতা ছিল, সেই জায়গা থেকে বিএনপি একেবারে ভিন্ন জায়গায় বলা যায় যে বিএনপি নেতারা আগের থেকে অনেক বেশি সমালোচনা নেন এবং আমরাও আমাদের জায়গা থেকে কোনো পরামর্শ দেওয়া থাকলে সেটা কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে নিচ্ছেন। আপনি জানেন যে নিশ্চয়ই আপনার পরামর্শ, আপনি আপনার প্রতিবেদনের মাধ্যমেই সেটি যেমন সংকট তুলে ধরছেন, একই সাথে সমাধানের পথও বলছেন। আসবো আপনার কাছে, আমি আরেক পর্যায়ে মানে আরেকবার আসতে চাই রুহুল আমিন রিপন আপনার কাছে। খুব সংক্ষেপে আপনি যদি বলেন যে অর্থ মানে ব্যাংকিং খাত, এটি প্রায় ধসে পড়া ব্যাংকিং খাত বলা হয়, শেয়ার মার্কেট ধসে পড়া বলা হয় এবং নানান ক্ষেত্রেই একটা মহাসংকট। তো এই সংকটের তুলে ধরা, সেই ক্ষেত্রে কোনো চাপ বা কোনো ধরনের, দর্শক কিন্তু জানতে চায় যে কি পরিমাণ সম্পদ পাচার হয়ে গেছে দেশের বাইরে। দেখুন, গত 1.5 দশকে, বিশেষ করে গত 1.5 দশকে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষতি গণতন্ত্রের হয়েছে একদিকে, যেমন আরেকদিকে ক্ষতিটা আর্থিকভাবে হয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর এবং ব্যাংকিং সেক্টরটা। স্পেশালি ব্যাংকিং সেক্টরটাকে থেকে টাকা লুট করা হয়েছে। যেমন আহসান এস মনসুর বলতেন, সাবেক গভর্নর, নতুন যিনি গভর্নর দায়িত্ব নিয়েছেন তিনিও সবশেষ বাজেট সংবাদ সম্মেলনে বলেছেন যে টাকা চুরি হয়েছে একটা বড় অংশই। তো এই